শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকে শুভ সকাল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সাত সকালে চলে এসেছি একজন সফল মানুষের গল্প শুনবো বলে, কারণ তার পেশা সম্পর্কে যতটুকু জেনেছি এবং অনেক কাজ করেছেন তিনি, সেগুলো সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। চলো আমরা দর্শকদের জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আইনজীবী ইমতিয়াজ মাহমুদ। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে করার জন্য, এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ তো আপনাকে, আপনি কষ্ট করে এসেছেন। কারণ আপনার আমাদের এখানে যারা আসেন তারা হচ্ছে নিজ নিজ ক্ষেত্রে তারকা। তো আপনি আপনার কাজের ক্ষেত্রে এত এত কাজ করেছেন, বর্ণাঢ্যময় জীবন আপনার। আমাদের খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আমরা এখানে যিনি আসেন তার কাজ সম্পর্কে তো অবশ্যই শুনি, কারণ কাজের কারণে তিনি আলোকিত। তবে ব্যক্তি মানুষটাকে একটু আবিষ্কার করে নিতে চাই, কারণ পেছনের গল্পটুকু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কি বলো লাবণ্য? একদমই তাই। আর এজন্যই একদম ছোটবেলা থেকে শুরু করতে চাই। ছোটবেলা আজকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনার ছোটবেলা কেমন কেটেছে, কোথায় কেটেছে, একটু সবকিছু মিলে গল্পগুলো একটু জানতে চাই। আমার শৈশবটা একদিক দিয়ে খুব চমৎকার ছিল। এই অর্থে সময়টাও খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ যুদ্ধের সময়, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম 7 বছর বয়স। আমার জাস্ট স্কুলে যাওয়া শুরু হওয়ার পরপরই যুদ্ধটা শুরু হয়ে যায়। ওটার খুব যুদ্ধের আগের স্পষ্ট স্মৃতি আমার নাই, কিন্তু যুদ্ধ যেহেতু একটা বড় ঘটনা এবং এটা সকলের জীবনকে এত তীব্রভাবে স্পর্শ করে যে এমনকি খুব ছোট শৈশবের স্মৃতিও মনে থেকে যায়, ওটা মনে আছে। তারপরে আমি যখন আবার স্কুলে যাওয়া শুরু করলাম, নতুন দেশ, অভাবগ্রস্ত দেশ, ওই অবস্থার মধ্যে, এবং এটা তো হচ্ছে সময়টা, আর স্থানটা হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া বলে একটা জায়গা। তখন এটা কক্সবাজার জেলা ছিল না, চট্টগ্রাম জেলা। তো চকরিয়া জায়গাটা হচ্ছে একদিকে বঙ্গোপসাগর আর একদিকে বান্দরবানের পাহাড়গুলি। তো প্রাকৃতিকভাবেই জায়গাটা একটু অভিনব, আর একটু জঙ্গলাকীর্ণ, মানে অরণ্য ছিল একটা অংশ। তো ওই এলাকায় ওরকম একটা জায়গায় যদি কেউ বড় হয় তাহলে তার এমনিই প্রচুর হয়। আপনার জন্ম হয়েছে কি সেখানে নাকি? না, আমার জন্ম ওখানে না, আমার জন্ম হচ্ছে কুমিল্লা জেলার ইয়েতে। আমার এমনি পূর্বপুরুষের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার হোমনা উপজেলায়, আর আমার দাউদকান্দিতে নানার বাড়ি। আচ্ছা, আপনার জন্ম হয়েছিল নানা বাড়িতে? নানার বাড়িতে অনেক আগে, 1964 সনের এক শীতের রাত্রে আর কি। আচ্ছা, আপনি বাবা মার কততম সন্তান? আমি হচ্ছি দ্বিতীয়। আমার বড় এক ভাই আছেন, পারভেজ মাহমুদ। ক ভাই বোন আপনারা? আমরা 4 ভাই 2 বোন। আচ্ছা আচ্ছা, তো নানা বাড়িতে জন্ম, ছোটবেলার কোন স্মৃতিগুলো কুমিল্লার আপনার মনে পড়ে? হয়তো বাবা মার কাছ থেকে শোনা হয়েছে এমন কোনো ঘটনা? হ্যাঁ, বাবা মার কাছ থেকে শোনার ঘটনা নানা রকম বিচিত্র ঘটনা আছে। যেমন? তো যেমন ছোটবেলায় আমি কথা বলা শুরু করছি একটু দেরি করে, মানে 4 বছর বয়সে আমি প্রথম কথা বলি। আচ্ছা, কিন্তু এটা আমার তো তখনকার স্মৃতি নাই, আমার মায়ের কাছ থেকে শোনা আর কি। কিন্তু আমি কোনোদিন ওই বেবি টক করি না, যে আধো আধো কথা বলে না, ওইটা আমি কোনোদিন করি নাই। 4 বছর বয়স থেকে যখন আমি কথা বলি, তখন স্পষ্ট করে বড় মানুষের মতো করে কথা বলি। এটা একটা অভিনব ব্যাপার। তুমি তো মায়ের কাছে শোনা হয়েছে যে প্রথম কি শব্দ বলা হয়েছে সেটা? হ্যাঁ হ্যাঁ, একদম ফুল বাক্য, ফুল কনভারসেশন। শুধু আমার মা না, মানে আমার অগ্রজ যারা, আমার মা, নানি, এটা সবারই স্মৃতি আছে। সবাই বলতো এটা খাবার নিয়ে, ওই যে ওই কচু ছড়া আছে না, একটু স্লাইমি ধরনের খাবার না, তো ওইটা আমার কখনো পছন্দ ছিল না, এখনো না। তো আমার নানি বোধহয় ওইটা দিচ্ছিলেন, ইয়াতে আমি বলছিলাম যে না, আমি এই কচুর ছড়া খাবো না। আচ্ছা, এটা ছিল ফার্স্ট সেন্টেন্স। খুব অভিনব, খুব কোনো বাক্য না, কিন্তু সবাই জানতো। তো যেটা মনে হচ্ছে ছোটবেলায় আপনি শান্তই ছিলেন।
সব মানে শান্ত ছিলাম না, একটা ভ্রান্তি হতো। আমি ছোটবেলায় আমার মুরব্বীদের মধ্যে বা শিক্ষকদের মধ্যে একটা ইয়ে হতো যে এ তো খুব ভালো ছেলে, শান্ত ছেলে। এটা একটা কারণ হচ্ছে যে আমি ওই কথা বলি খুব নিম্ন কণ্ঠে, আমার গলার আওয়াজ খুব বড় হয় না, চিৎকার না করি আর কি। আচ্ছা। তো আস্তে কথা বললে না মানুষ মনে করে যে কি শান্ত হয়েছে, আর বেশি কথা বললেও মনে হয় যেন লোকটা খুব কম কথা বলে। এটাকে লক্ষ্য করে দেখবেন যারা জোরে কথা বলে ওদের মনে হয় যে এরা বেটাতে বেশি কথা বলে। হ্যাঁ, যদি একই পরিমাণ বাক্য বা একই পরিমাণ শব্দ আপনি যদি একটু নিম্ন কণ্ঠে বলেন তাহলে মনে হবে লোকটা কম কথা বলে। আমি ওই বেনিফিটটা পেতাম, মনে করতো যে খুবই শান্ত। কিন্তু স্কুলে কলেজে ধরুন ওই ফার্স্ট বেঞ্চার যারা, ওদের সাথে আমার কখনো খুব বেশি ভাবটাপ ছিল না, যারা সুশৃঙ্খল পরিচ্ছন্ন বালক বালিকা। হ্যাঁ, ওদের সাথে মানে আপনি ব্যাক বেঞ্চারের দলে? আমি বসতামও মাঝামাঝি, আর আমার মেলামেশা ঘোরাফেরা সব ছিল ওই ব্যাক বেঞ্চারদের সাথে। জি। আচ্ছা স্যার, সেই মাঝামাঝি বসে থাকা ছেলেটি পরবর্তীতে কি করেছে আমরা কিছু তথ্য জেনেছি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আমাদের আজকের অতিথি ইমতিয়াজ মাহমুদ, দেশের একজন বিশিষ্ট আইনজীবী। তিনি 1993 সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন এবং 1995 সালে বাংলাদেশের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 1998 সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। তার পেশাগত যাত্রা শুরু হয় 1994 সালে হাউস অফ লতে এবং পরবর্তীতে 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসে সহযোগী হিসেবে কাজ করেন। 2000 সালে দুইজন সহযোগীকে নিয়ে তিনি নিজস্ব আইন ফার্ম মাহমুদ জব্বার খান ব্যারিস্টার্স অ্যান্ড অ্যাডভোকেটস প্রতিষ্ঠা করেন। কর্পোরেট এবং সিকিউরিটিজ আইন, জ্বালানি, খনিজ সম্পদ, বিদ্যুৎ, যোগাযোগ, অ্যাডমিরাল্টি এবং শিপিং, সংযুক্তি ও অধিগ্রহণ, কাস্টমস, ভ্যাট ও আয়কর সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি বিশেষজ্ঞ। তিনি সরাসরি বিদেশি বিনিয়োগ, যৌথ উদ্যোগ এবং প্রকল্প অর্থায়নের পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশ, বিশেষ করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আওতায় সালিশ প্রক্রিয়ায় তার দক্ষতা রয়েছে। সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেডের স্বাধীন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। নারীবাদ প্রসঙ্গে এই শিরোনামে তার একটি বইও প্রকাশিত হয়েছে। চলুন তার কাছে আবার ফিরে। মাঝারি অবস্থান থেকে এত কাজ করে ফেলেছেন জীবনে। খুবই ভালো ছিলাম, সবসময় ওই সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম হইতাম আর কি। হ্যাঁ, মানে ফার্স্ট না লাস্ট না, মাঝামাঝি। 10-এর নিচে খুব কম, মানে স্কুল 10-এর নিচে খুব বেশি নামি নেই। স্কুল কোথায় ছিল? ওই চকরিয়াতে কাহারিয়াগোনা প্রাইমারি স্কুল নামে একটা স্কুল আছে, হ্যাঁ, আগে ওই স্কুলটাতে আমি যখন পড়ি তখন এটা ভাঙা বাঁশের বেড়া, টিনের চাল। মাঝে মাঝে গিয়ে দেখতাম যে একটা বেড়া সকালবেলা গিয়ে দেখি যে একটা বেড়া পড়ে গেছে। তখন ওই ছেলে মেয়েরাই হই হই করে পাশের বাঁশ ছাড় থেকে একজন টিচার হয়তো বাঁশ কেটে দিচ্ছে, আমরা হই হই করে টেনে টেনে বাঁশ আনছি। সারাদিন ওই দিন আর পড়াশোনা নাই, ওই বেড়া সোজা করা। রঙিন শৈশব আর কি। স্যার, আপনার বাবা কি করতেন? আমার বাবা সরকারি চাকরি করতেন। ওই আপনার পাকিস্তান আমলে একটা প্রভিন্সিয়াল ক্যাডার ছিল, ইপিসিএস, ছোট ক্যাডার আর কি। সিএসপি টা বড়, একটা প্রভিন্সিয়াল ক্যাডার। উনি ওটাতে ছিলেন। ওটার যখন চকরিয়াতে থেকে তখন উনি ছিলেন সার্কেল অফিসার ডেভেলপমেন্ট নামে একটা পোস্ট ছিল। এখন যে ওটা খানিকটা ওই যে টিএনও না ইউএনওর মতো ওইটা ছিল। স্যার, যেটা বলছিলেন মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স 7 বছর ছিল এবং আমরা শুনেছি যে আপনার বাবাকে ধরেও নিয়ে গিয়েছিল সে সময়। তো সেই স্মৃতিটা আপনি মনে আছে? যুদ্ধের প্রায় পুরো স্মৃতি আমার মনে আছে। আমার বাবাকে 2 বার ধরে নিয়ে যায়। প্রথম তখন আমরা ছিলাম ইয়েতে, ওই শ্রীবর্দী নামে একটা জায়গা আছে ইয়েতে, ওই শেরপুর জেলায়। আচ্ছা। তো উনি তো ওখানকার সার্কেল অফিসার ছিলেন, তরুণ অফিসার, এখন আমি অনুমান করি আর কি। তখন তো বাবাই। তো প্রথমবার ধরে নিয়ে যে এমনি জিজ্ঞাসাবাদের জন্য সম্ভবত, তো তখন উনি একদিন ধরে নিয়ে গেল সকালবেলা আমাদের বাস থেকে, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন চলে আসছেন, কোনো ইয়ে হয়।
দ্বিতীয়বার যখন ধরে নিয়ে যায় তখন 3-4 দিন ধরে ওই কোনো খবর পাই না, মানে আমাদের তো নিজেদের, আমার মাও তো তখন ছোট মানুষ, ওনার আর কি বয়স, তো আমরা কোনো খবর পাই না কি হলো। এর মধ্যে দুজনকে ধরে নিয়ে গেছিল। একজন ছিলেন সার্কেল অফিসের রেভিনিউ নামে একটা পোস্ট ছিল, ওই রেভিনিউ, আরেকজন হচ্ছে আমার বাবা। 3 দিন পরে নাকি 4 দিন পরে আমরা খবর পেলাম যে ওই সার্কেল অফিসের রেভিনিউ যে তাকে ওরা মেরে ফেলছে, পাকিস্তান আর্মি ওরা মেরে ফেলছে। তারও বেশ কিছুদিন পরে বাপু, আমরা বাপু ডাকতাম, বাপু আসলেন, এসে আমরা তারপর সব কাটটি বুস্তাপিতে প্যাকটেক করে ওখান থেকে একটা ট্রাকে করে ঢাকা। আচ্ছা, ঢাকায় আমাদের এক নানার বাড়িতে উঠলো। নানার বাড়ি মানে আমার মায়ের খালা খালু আর কি বাসা করতে, ওখান থেকে আমরা চলে গেলাম নানার বাড়ি। আমার বাবাকে পাঠিয়ে দিল চকরে। তা আমি পরে যেটা শুনেছি যে ওখানে ওই কেউ একজন সুপারিশ করে ওনাকে বাঁচাই দিছিল আর কি, নাইলে ওনাকে তখন মেরে ফেলার কথা ছিল। আচ্ছা, তো মেরে ফেলার কথা ছিল। তার ওইটা একটা ইয়ে ছিল, কারণ আমাদের কথা ছিল যে আমরা ওইদিকে ওই সীমানা পার হয়ে ইয়েতে চলে যাবো, বাবা চলে যাবো। তো যুদ্ধের ওখান থেকে আমরা নানার বাড়ি গেলাম, ইয়ে সহ সব ফার্নিচার, বইপত্র সব নিয়ে। তো ওইখানে 9 মাস কাটে আমাদের। বড় কঠিন, মানে কঠিন সময় ছিল এক, আর 2 হচ্ছে যে সুন্দর সময় ছিল। অবশ্যই স্যার, সুন্দর সময় ছিল মানুষের। বাঙালির তো ওই দিন আর আসবে না, তাই না? একদম, ওই স্মৃতি আসলে আমাদের অস্তিত্ব, আমাদের শেকড়। স্যার, আমরা সেখান থেকে এগিয়ে যাই, কারণ ছোটবেলায় আপনার সব ধরনের পরিবেশের সাথে আপনি বেড়ে উঠেছেন। বাবাকে এরকম দেখেছেন, ভয় ছিল, শঙ্কা ছিল, তারপর স্বপ্ন তো দেখেছেন। কি স্বপ্ন দেখেছিলেন স্যার, বড় হয়ে কি হবেন? ওইটা না আমার খুব বেশি ইয়ে, আমার মানে ব্যক্তিগত অ্যাম্বিশন আমার ছিল না। যখন কলেজে পড়ি তখন খুব ইচ্ছে ছিল যে কবি হব। ওই সময় তো সবাই কবিতা লেখে, আমিও, আমরা সবাই তো লিখতাম, আমিও লিখতাম। আমার খুব ইচ্ছে ছিল যে কবি হব। স্যার, বিশেষ কারোর জন্য প্রেমের কবিতা কি লেখা হতো? এটা তো ধরেন কলেজে ইন্টারমিডিয়েটে পরে যদি একটা দুটো প্রেমের কবিতা না লেখে, 1-2বার প্রেম না পড়ে, তাহলে তো তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। এমনিতে স্যার, বাবা মায়ের কোনো ইচ্ছা ছিল কিনা আপনাকে নিয়ে, যে আপনি বড় হয়ে কি হবেন? আমার বাবা একটু ইয়ে ছিলেন, মানে একটু বলবো যে একটু ভিন্ন ধরনের মানুষ ছিলেন উনি। আমাদের কারো উপর, আমরা যে 6 ভাই বোন, আমাদের কারো উপর কোনো কিছু সেভাবে চাপাই দেন নাই। পড়াশোনা করতে বলতেন, আর জেনারেলি আমাদের বাসায় সবার রিডিং হ্যাবিট খুব ভালো, কিন্তু যে এটা হও এটা হও এগুলি কোনো, উনি কথা বলতেন খুবই কম, মাঝে মধ্যে। মানে আমি যদি একটু চেষ্টা করি, কয়েকদিন ধরে বসি, তাহলে আমার বাবার সাথে আমার সারা জীবনে যে কটা কথা হয়ে গেছে সবগুলো আমি রিকল করতে পারবো। তার মানে আপনার যে ধীরে ধীরে কথা বলার স্বভাবটি, সেটি আপনি বাবার থেকেই পেয়েছেন? হ্যাঁ, অনেকটা। তো আপনি ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, সেটি কেন? ছাত্র রাজনীতি মানে কি, ছাত্র ইউনিয়ন করতাম। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমি বললাম না যে আমি যে ওই চকরিয়া হারিগুনা প্রাইমারি স্কুলে পড়তাম, তারপরে আবার চকরিয়া আসি, ওখানে সেন্ট্রাল জুনিয়র হাই স্কুলে পড়তাম। তো আমার প্রাইমারি স্কুলে পড়ার সময়টা না, এটা মানে ওইখানে আমার যে শিক্ষা, এর বাইরে আমি এই দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়েও এর চেয়ে বেশি শিক্ষা আমার হয় নাই, এর বাইরেও যেতে পারিনি। কেন, আমি যখন ক্লাস 3-তে পড়ি,
3, 4, 5 তে আমি কাহারিগঞ্জ স্কুলে পড়লাম। তখন ওটা তো দরিদ্র এলাকা, তখন ছিল দরিদ্র এলাকা, দেশের অবস্থা তো আমার সাথে আমার বন্ধু ছিল দরিদ্র ঘরের ছেলে মেয়ে, খালি পায়ে স্কুলে আসে, অভুক্ত স্কুলে আসে, তারপর আবার স্কুলের পরে কাজ করে, কখনো স্কুল ফাঁকি দিয়ে জমিতে কাজ, মানে ওই মাটি কাটার কাজ করে, এরকম ছিল। তো আপনি চিন্তা করুন 7-8 বছর বা 9 বছর বয়সের একটা বাচ্চা, সে দেখতেছে ও যখন ভোরবেলা ভরপেট খেয়ে সুন্দর গরম নাস্তা টাস্তা খেয়ে সে যেগুলো স্কুলে আসে, ওর বন্ধুটা, ছেলেটা বা মেয়েটা ঠিক মতো একটা ডিসেন্ট পোশাক পায় না, ঠিক মতো খেতে পায় না, অভুক্ত। তারপর মাঝে মধ্যে তখন রিলিফের আসতো, দুধ, বিস্কুট, পাউডার এসব আসতো। ওগুলি আমরা যখন একসাথে বসে খাওয়া দাওয়া করতাম, এটা একটা অভিনব ব্যাপার। এবং ওই তখন আমাদের মনে খুব কষ্ট হতো, তো তাই না, যে বন্ধু তো বন্ধুই। তারপর আমরা যখন, তারপর মেয়েরা ঝরে পড়তে শুরু করে, আমরা ক্লাস 5 থেকে 6-এ যখন যাই, 4-5 জন মাত্র গেছি, বাকি সব কিন্তু ড্রপ আউট। তার মধ্যে মেয়েরা তো একে একে সবই ড্রপ আউট। মানে বাই দ্যাট টাইম আমি যখন যতক্ষণে চকুরা থেকে আমরা অন্যখানে চলে আসি, ততক্ষণে আমার সাথে পড়া মেয়েদের বেশিরভাগেরই বিয়ে হয়ে গেছে, চিন্তা করে। তো ফলে কথা হচ্ছে ছাত্র ইউনিয়নে কেন আসলাম, ফলে ওই জিনিসটা, মানে বৈষম্য যে বিদ্যমান আছে সমাজে, এই জিনিসটা আমাকে, মানে সাহিত্যের ভাষায় বলে না যে ওই জীবন আমাকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছে যে এটা, হ্যাঁ। তো ওইটা যে এটা তো ফেয়ার না। দুইটা শিশু 2 ঘরে জন্ম নিল, ওদের পিতার মাতার আর্থিক সামর্থ্যের কারণে তার জীবনযাপন 2 রকম হবে, এটা তো বৈষম্য। তারপর যখন একটু বড় হই, তখন তো আমি জানলাম যে মানে বৈষম্য দূর করার উপায় হচ্ছে কি, তাহলে আমাকে ছাত্র ইউনিয়ন করতে হবে, বড় হয়ে কমিউনিস্ট পার্টি। ওইটা একটা অ্যাম্বিশন বর্তমান একটা ছিল কিছুদিন, যে আমি বড় হয়ে কমিউনিস্ট পার্টি করবো, বিপ্লব করবো। এটা আর হয়ে ওঠে নাই, বাট ওইটাই ছিল ছাত্র ইউনিয়নে আসা। যেহেতু ভালো ছাত্র ছিলেন, পরবর্তীতে ধাপে ধাপে আপনি এসএসসি, এইচএসসি পরীক্ষা দেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন। অর্থনীতিকে কেন বেছে নিয়েছিলেন? আমার ইচ্ছে ছিল ওই সোশিওলজি পড়বো। আচ্ছা। আমি আর আমার বন্ধু খন্দকার আরিফুল আলম, উনি এখন অ্যাডভোকেট চট্টগ্রামে। তো আমার ইচ্ছে ছিল, ওরও ইচ্ছে ছিল আমরা সমাজ বিকাশ সোশিওলজি পড়বো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো। কেন? ওখানে একজন প্রফেসর ছিলেন অনুপম সেন, হ্যাঁ, ওনাকে আমরা খুব পছন্দ করতাম, ওখানে পড়বো। তা আমি ওখানে আর চান্স পেলাম না, আরিফ চান্স পেয়ে গেল, ও সোশিওলজি পড়লো, আমি পেলাম ইয়েতে অর্থনীতি পেলাম। তখন সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হতো, অর্থনীতি পেলাম, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো বাসায় গেলাম, বললাম যে এই অবস্থা। তো সকালবেলা নাস্তা খাওয়ার সময় বাবা বলছে, না, ইকোনমিক্স ইজ অলসো গুড সাবজেক্ট, তুমি পড়ো, কেন সমাজবিজ্ঞান না পড়লে কি হয়, জ্ঞানের সব শাখায় গিয়ে দর্শনে মিশে, পরে যে কোনো একটা কিছু পড়লেই হবে। কিন্তু এটা কন্টিনিউ করে নাই। পরে আপনি ঢাকায় চলে এসেছিলেন? ঢাকায় এসে অনেক পরে অবশ্য, কিন্তু সিনেমার জন্য। হ্যাঁ, সিনেমার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে গল্প শুনতে চাই, হঠাৎ করে আসলে অর্থনীতি থেকে চলচ্চিত্র। সিনেমায় মানে খুব বেশি দিন কাজ করি নাই, কিন্তু সিনেমা আসার ইয়েটা বলি, ওই চট্টগ্রামে একটা দুটো ফিল্ম চলচ্চিত্র সংসদ ছিল, হ্যাঁ, ওরা না ওই তখন সোভিয়েট সিনেমা টিনেমা দেখতাম। তো তারপর 81 বা 82 সালে আমাদের এখানে একটা জাতীয় চলচ্চিত্র উৎসব হয়, যেখানে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে প্রদর্শিত হয়। আচ্ছা। তো ওটা আমরা টিভিতে দেখছি। হ্যাঁ, তখন একটা আগ্রহ হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে শহরে গিয়ে চলচ্চিত্র সংসদের ওদের সাথে একটা দুটো সিনেমা দেখি। তো একদিন আমি আবিষ্কার করলাম যে চলচ্চিত্র সংসদের সবাই না, 2-1 আছে এই সর্দার ধরনের, ওরা সিনেমাটা দেখে চাটা খেয়ে আড্ডা দিয়ে গম্ভীর হয়ে বাড়ি চলে যায়। পরের দিন দেখি যে ওই সিনেমার উপর কি জ্ঞানগভ্য আলোচনা,
আমি কিরে এরা এত ভালো ভালো ইয়ে করে আমি পারি না, মানে ওরা কোত্থেকে পায়, আমি কোথায় গেলে ওদের জ্ঞানের উৎসটা পাবো। আচ্ছা, তো পরের দিন দেখি যে মানে কিছুদিন পরে আবিষ্কার করলাম যে ওরা শুধু সিনেমাটা দেখে, দেখার পর বাড়ি যায়, বাড়ি গিয়ে ওই সিনেমার উপর একটা ভালো রিভিউ দেখে, রিভিউ পড়ে। তখন তো ইন্টারনেট ছিল না, বইপত্র খুঁজে বের করতে হতো। আচ্ছা, তো রিভিউ পড়ে এসে ওই রিভিউটা থেকে ঝাড়তে থাকে এইসব শব্দটা। বিরক্ত হয়ে চলচ্চিত্র সংস্কৃতি করে না, আমি মেইন স্ট্রিম সিনেমাতে যাবো। মেইন স্ট্রিম সিনেমাতে কীভাবে যাব? তো আমি ওই এখানে এসে যারা সিনেমাতে চেষ্টা করে, কেউ হিরো হতে চায়, কেউ এটা হতে চায়, ওদের সাথে মিলে এই কাকরাইলে, তারপরে এখানে ফিল্মের পাড়ায় ঘুরে টুরে, আর একটা দুইটা টুকটে যেখানেই চান্স পাই এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি। বাহ। কত বছর কাজ করা হলো এই জায়গাটায়? বছর দিয়ে। আচ্ছা, কার কার সাথে কাজ করেছেন সহকারী পরিচালক? চেনার মতো হচ্ছে জহিরুল সাহেব, ওই যে রংবাজ করেছেন। রংবাজ, প্রাণ সজনী। জহিরুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বেশ কয়েকবার আমাদের সিনেমার ইতিহাসে দেখবেন যে সিনেমা যখন যায় যায় অবস্থা, মানে একটার পর একটা ফ্লপ হচ্ছে, বা কোনো হিরো হিরোইন যারা শীর্ষস্থানীয় হিরো হিরোইন ওদের অবস্থা বাজার খারাপ যাচ্ছে, ওই অবস্থায় জহিরুল হকের একটা সিনেমা দেখা যায় যে পুরাই এটাকে একটা ঘুরাই দেয়, মোড় ঘুরিয়ে দেয়। তো রংবাজ এরকম, প্রাণ সজনী ছিল একটা অঞ্জু ঘোষারি ছবি, এটা এরকম ছিল। তো উনি ছিলেন পরিচিত, ওনার সাথে আমি অল্প কিছুদিন কাজ করছি। এছাড়া ওই নজরুল ইসলাম বাবু ছিলেন গীতিকার, ওনার এক বন্ধু, আর শেখ সাদিক খান ওখানে কি শুধু সুর করতে গেছিলেন নাকি ওনারও প্রযোজনে অংশগ্রহণ ছিল যায় না। আচ্ছা, ওরা একটা সিনেমা করছিল, সিনেমাটা শেষ পর্যন্ত রিলিজ হয় নাই, ওটাতে আমি কাজ করছি যতদিন ওরা সিনেমাটার কাজ হয়েছে। কি নাম ছিল সিনেমাটার? নাম ভুলে গেছি, লাঠিয়াল বা মারামারি লাঠালাঠি। তারপর আসলে কি ভাবছিলেন এই 1.5-2 বছর কাজ করার পরে? ওখানে কাজ করার সময় না এমনিতে আমার কোনো ইগো নাই যে বড় ছোট বা ইয়েতে, বা কেউ খারাপ ব্যবহার করলেও আমার ইয়ে হয় না ওরকম। কিন্তু সিনেমা গিয়ে খুব কাজ করতে গেলে খুব একটা অস্বস্তি লাগতো। কি এমনি খুব ভালো চমৎকার খাবার দেয়, মানে তখন এফডিসিতে যেগুলো খাবার ছিল বাংলা খাবার, কিন্তু সুস্বাদু খাবার ছিল। 1 প্যাকেট সিগারেট দেয়, একদিন শুটিংয়ের জন্য 1 প্যাকেট সিগারেট দেয়। তারপর তো আমাকে তখন 150 টাকা করে প্রতিদিন ইয়ে রাখা খরচ দিয়েছে, তা আমি আরামসে কোনো হচ্ছে। কিন্তু চারপাশের লোকজন না, এদেরকে আমার পছন্দ হতো না বেশিরভাগই। আপনার ধরেন যে পরিচালক বা যে সহকারীগুলি, তো নতুন, কারো 8 নম্বর অ্যাসিস্ট্যান্ট, কারো 7 নম্বর অ্যাসিস্ট্যান্ট, কেউ নামই জানে না, মানে লিস্টেই নাই, ওরকম অবস্থায়। তো একখানে আমার কাজ ছিল শুধু ওই কি বলে এই নায়ক নায়িকাকে খোঁজ খবর নেওয়া, আর ইয়ে হলে শর্ট রেডি হলে ওদেরকে ডেকে দেওয়া। আচ্ছা, তো এতে আমার অসুবিধা ছিল না, কিন্তু লোকজনকে পছন্দ হতো না কেন? খুবই স্থূল এবং মানে বলা ঠিক না, মানে একটু মূর্খ প্রকৃতির, সৌন্দর্য জ্ঞান খুবই ইয়ে। ভাই একটা শিল্প মাধ্যম, মানে সবচেয়ে অগ্রসর শিল্প মাধ্যম, ওখানে কাজ করছে। এই লোকটা কিছুদিন পরে নিজে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাবে, তো ওর যদি সাংস্কৃতিক মান এই হয়, তাহলে সিনেমার ভবিষ্যৎ কী হবে? তো এখন তো দেখতে পাচ্ছি আর কি সিনেমা, এখন না, mid-90s আর্লি দিস সেঞ্চুরি আমরা দেখছি যে সিনেমার মান ওরা কোথায় নামায় দেবে। ভালো লাগছিল না, এর মধ্যে ওই একদিন ধুম করে ল ভর্তি হয়ে গেল। এর মধ্যে আপনি একদিন খবর পেলেন যে বাবা মারা গেছে, তখন আমি মাত্র ল পড়তে ভর্তি হয়েছি। আচ্ছা, এটা হচ্ছে 89 ডিসেম্বরে। তো আগের দিন তখন না আমার বাবা ছিলেন ইয়েতে, ওই সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা ছিল, ওখানকার উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। তো বাবা আর মা আর অন্য কয়েকজন থাকতো সুনামগঞ্জ শহরে।
আগের দিন মার সাথে কথা হলো ফোনে, তা আমাকে বলছে যে বাপুর অবস্থা কি, বল যে ওর তো একটু পেটটা ফাঁপা ফাঁপা লাগছে, আনকমফোর্টেবল এটা। তাই বললাম যে চেইন স্মোকার ছিলেন। তাই আমি একটু ঠাট্টা করে বললাম যে কেন সিগারেট টিগারেট খাচ্ছে না? বলে যে না, শরীর ভালো নাই বলে সিগারেট খাচ্ছে না 2 দিন ধরে। তাই আমি বললাম যে সকালবেলা ভালো করে একটা চা বানিয়ে দাও, সিগারেটটা খাইতে বলো, ভালো হয়ে যাবো। হি ইজ এ টাফ ম্যান, চিন্তা করবো না। পরে আমি ঢাকায় থাকতাম, আমার খালার বাসা নিচতলায়। তো সেদিন রাত্রে আমার বোন ছিল তখন রোকেয়া হলে, আমার বোন চলে আসলো রোকেয়া হল থেকে। আমার খালু বলছে, শোন তোর বাবাকে এই ইয়েতে এই বাড়ি নিয়ে যাচ্ছে, সকালবেলা বাড়ি যেতে। আমি বোকা বুঝতে পারছি না যে এর যদি বাবার যদি শরীর খারাপই হয় তাহলে সুনামগঞ্জ থেকে সিলেট নেবে অথবা ঢাকায় নেবে, গ্রামের বাড়ি কেন নেবে? গ্রামের বাড়ি কেন যাচ্ছে? তো ওগুলি আর চিন্তা না করে ঠিক আছে সকালে চলে যাব। তখনও পর্যন্ত আমি জানি না যে মানে হি পাস্ট অ্যাওয়ে। অনেক পরে যখন আমরা লঞ্চে করে টুকটুক টুকটুক করে যাচ্ছি তখন আমি রিয়েলাইজ করলাম যে আরে এইটা তো তখন আমরা নদীর উপরে, ওইটা না ওই জিনিসটা মানে পুরা জিনিসটা এই উপলব্ধি করতে না আমার 2-3 দিন সময় লেগে গেছিল যে বাবা এসে। হ্যাঁ, তার আগে পর্যন্ত আমি কিরকম যেন একটা ছিলাম। সেটি বোধ হয় সব সন্তানের ক্ষেত্রে। স্যার পরবর্তীতে আপনি পড়াশোনায় ফিরে এলেন এবং ভুইয়া একাডেমিতে ভর্তি হয়েছিলেন। আমি ফার্স্ট ব্যাচ ছিলাম। আচ্ছা, মানে ওটা হচ্ছে ভুইয়া একাডেমিটা যখন হয় তখন একটু ছিল, ওটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সটার্নাল প্রোগ্রাম একটা আছে, ওই মানে আপনি যে কোনো জায়গায় থেকে ওদের কোর্সটা পড়তে পারেন, নিজেও পড়তে পারেন, ইচ্ছে করলে পরীক্ষা দেবেন। তো ব্যারিস্টার মুজাম্মেল হক ভুইয়া উনি স্কুলটা করছিলেন যাতে করে আমাদের এখানকার ছেলেমেয়েরা ওই ব্যারিস্টার হওয়ার জন্য একাডেমিক স্টেজ যেটা ইউনিভার্সিটি ডিগ্রিটা নিয়ে তারপরে যেতে পারে। আচ্ছা, তো ওখানে ভর্তি হই, ওটা খুব ভালো সময় ছিল। তো যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আপনি বলছিলেন যে এলএলবি করেছেন, তো সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল? ওইটা তো আমরা পড়াশোনাটা ঢাকা দিয়ে করছি ইয়েতে, হ্যাঁ ভুইয়া একাডেমিতে। সেখানকার অভিজ্ঞতা তো ভালো, ওইখানে ভালো বলতেই হবে। আই মেট মাই ওয়াইফ ইন ভুইয়া একাডেমি। ওইখানে আমাদের সাক্ষাৎ হয় প্রথম। তার নাম কি জানো? জেনিফার? ওনার পুরা নাম হচ্ছে শেখ জেনিফা খানম জব্বার। ওকে। আর এমনি জেনিফা ডাকি আর কি। হ্যাঁ, সব জেনিফা হচ্ছে ডাকটা। জেনিফার সাথে আমার ওখানেই দেখা, ওখান থেকে পরিচয়, প্রেম বিবাহ ইত্যাদি। এমনি পড়াশোনা সবকিছু মিলে ওখানে অভিজ্ঞতা কেমন? ওখানে ভালো। ওখানে আমার ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে ভুইয়া একাডেমির অভিজ্ঞতাটা ভিন্ন জিনিস, ভিন্ন রকম। কেন ধরেন 89 এপ্রিলে আমরা ভর্তি হলাম, ডিসেম্বরে আমার বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে আমরা হঠাৎ করে না একটা অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে পড়ে গেছি। মানে এমন কঠিন অবস্থা আপনি কল্পনা করতে পারবেন না। মানে অনেক সময় এমন হতো যে রাত্রিবেলা খাবার ব্যবস্থা কি হবে এটা নিয়ে আমাদের অনিশ্চয়তা হতো। কারণ সরকারি চাকরি করলে তো বেতন টেতন কম থাকে, 6 বাচ্চা টাচ্চা, আমাদের খুব একটা সেভিংস ছিল না। আচ্ছা, তো অনেকদিন এমন হচ্ছে যে আমি বাসাবো থাকতাম, বাসাবো থেকে হেঁটে হেঁটে আমি ধানমন্ডি 7 নম্বরে যেতাম। আবার রাত্রেবেলা বন্ধুদের সাথে হেঁটে হেঁটে বাংলা মোটর পর্যন্ত আসতাম, অথবা কারোর সাথে রিক্সায় বাংলা, ওখান থেকে আড্ডা দিয়ে আবার হেঁটে হেঁটে যেতাম। তো কিছুদিন পরে যেটা হলো যে ওই ইউনিভার্সিটি অফ লন্ডনের ফিজ টিজ, তারপর ভুইয়া একাডেমির ফিজ মিলে অনেক টাকা লাগে। ওই টাকা জোগাড় করতে পারছে না।
তখন আমার প্রিন্সিপাল যিনি ভূঁইয়া স্যার, উনি একদিন আমাকে, তখন আমার ফার্স্ট ইয়ার পাস করে গেছে, তো একদিন আমাকে ডেকে নিয়ে বললেন যে ইমতিয়াজ সাহেব, আপনার টাকা পয়সার অবস্থা কি? আমি বললাম স্যার খুব খারাপ অবস্থা, পড়তে পারবো না। তখন উনি আমাকে বললেন যে দেখেন, আপনি এই লন্ডনের ফিজ টিজ পাঠানোর জন্য ওইটার চেষ্টা করেন, আমাদের কোনো ফিজ আপনাকে দিতে হবে না। আমি আসলেই এই আপনার ফার্স্ট ইয়ার ফিজ পুরো দিয়ে দিয়েছিলাম, সেকেন্ড ইয়ারও কিছু দিয়েছি, তারপরে আমার কাছ থেকে ভূঁইয়া একাডেমি 1 টাকাও ফিজ নেয় নাই। তো এমনি ছাত্র ইউনিয়ন করার সময় এই সৈয়দ আহমদ বাকের নামে কুমিল্লার এক ছাত্র নেতা ছিলেন, মারা গেছেন উনি। উনি একদিন কথায় কথায় কি একটা কথায় বলছিলেন এই ইয়েটা, যে মানুষ মানুষের অন্তিম আশ্রয়, যে আপনি শেষ বিচারে মানুষই আপনাকে বাঁচাবে। এমনকি আপনি যদি ধর্ম বিশ্বাস করেন, খুবই হন, তবুও আপনি দেখবেন যে কোনো ধর্মের কোনো ঈশ্বরই নিজে এসে মানুষকে হাত ধরে না, আরেকজন মানুষকেই পাঠায় আপনার হাত ধরার জন্য। তো এটা না আমি পদে পদে টের পাই। আপনার জীবনে আপনি অনেক রকম আসলে অভিজ্ঞতা নিয়েছেন, অনেক ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন। আসলে আপনার যখন 60 বছর বয়স হবে তখন আপনারা দেখবেন যে অনেক অনেক গল্প, অনেক, হ্যাঁ নিঃসন্দেহে আমার এরকম মনে হবে হয়তো। কিন্তু যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আইন পেশাটা আসলে কেন বেছে নিচ্ছিলেন সে সময়টায়? খুব চিন্তা ভাবনা করে নেই। আচ্ছা। একদিন আমার বন্ধু ছিল আলমগীর, ও সিনেমাতে হিরো হতে চাচ্ছিল, ওইরকম চুল টুল কেটে চেহারা করে, আর আমি ওই পাজামা পাঞ্জাবি পরে কাজে ব্যাগ ধরে দুজন মিলে আমরা সিনেমার কাজের সন্ধানে ঘুরতাম। তো আমরা দুজন একসাথে চল যাই বলতে এখান থেকে লন্ডন ইউনিভার্সিটি কোর্স কি করাবে, তারপর কৌতূহল বসে গিয়ে না পড়া শুরু করে দিই। অ্যান্ড প্রথমে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা প্রবলেম হতো, কারণ বাংলা মিডিয়াম থেকে আসছে, 3 মাস গেছে আমাদের ল্যাঙ্গুয়েজটা সরগরম করতে। আচ্ছা। তারপরে তো ঠিক হয়ে গেছে। যার কথা বলছেন তিনি কি চিত্রনায়ক আলমগীর? না, আপনার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু। তিনি পরবর্তীতে কি হয়েছে? ও এখন ব্যারিস্টার, আর ও লন্ডনেই থাকে, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। স্যার কি এমনিতে এরকম একটা অভ্যাস ছিল কিনা যে যখন যেটা মনে হতো বা কোনো একটা চিন্তা আসতো সেটা? ওটা যেটা ছিল আমার, সেটা হচ্ছে ছিল বলছি, আসলে ছিল, এখন আর ওই সাহস নেই। সেটা হচ্ছে যে যদি আমার একটা কাজ করছি, এটা পেশা হোক, পড়াশোনা হোক বা ইয়ে হোক, যদি ভালো না লাগে আই লেফট ইট, সেটা কন্টিনিউ করা। হাউস অফ লতে যে আপনি কাজ করেছেন, সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল? সেখানে ভালো। ওই ভূঁইয়া স্যার তো মানে অসাধারণ একটা ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, ব্যারিস্টার একে মোজাম্মেল ভূঁইয়া, উনি যুগপৎ ব্যারিস্টারও ছিলেন এবং এফসিএস ছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। হ্যাঁ, এটা খুব ব্যতিক্রম, চট করে দেখা যায় না আমাদের এখানে। তো উনি আমাকে একদিন, আমি ডিস্ট্রিক্ট কোর্টে ঘুরছিলাম, ওখান থেকে নিয়ে আসেন কি করতেছেন? আমি বললাম যে এই করি সেই করি। পরে আপনি আমাদের এখানে কাজ করেন বিকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। ওখানে কাজের সুবিধাটা ছিল, মানে সবচেয়ে ভালো দিক যেটা ছিল, কমার্শিয়াল নেচার প্র্যাকটিসটা হাতে খড়ি আমার ওখানে। ওই যে আপনারা একটু আগে এখানে দেখাচ্ছিলেন যে এই আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আরবিট্রেশন, আমি তখন সদ্য পাশ করা একজন উকিল, আমার হাতে ভূঁইয়া স্যার ধরা দিলেন তিতাস কেস বনাম স্পিকাপাক নামে একটা ফ্রেঞ্চ কোম্পানি, ওদের একটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন, $1 মিলিয়ন ক্লেম, কাউন্টার ক্লেম। একটা রুমের মধ্যে আপনার ফাইল পত্র এটা সেটা দিয়ে বললেন ইউ ওয়ার্ক সিটিং ইন হিয়ার। এটা ছিল। আরেকটা জিনিস ছিল, আমি তখন একটু বললাম তো অভাবগ্রস্ত ছিলাম খুব। স্যার আমাকে ওই ছোট ছোট এক পাতার অপিনিয়ন লিখতে দিতেন। হ্যাঁ, এই ধরুন ব্যাংক বা এক একটা অপিনিয়নের জন্য 500 টাকা করে দিতেন। আচ্ছা। তো ওটা ছিল খুব চমৎকার একটা আমার জন্য। এমনি লয়াররা শুরুর দিকে টাকা পয়সা খুব বেশি আর্ন করতে পারে না। হ্যাঁ, সেই জায়গায় প্রতিদিন ধরেন না হলেও সপ্তাহে 4টা 5টা 500 টাকা করে পাওয়া, এটা খারাপ ব্যাপার। অবশ্যই। স্যার ডক্টর কামাল হোসেন এন্ড অ্যাসোসিয়েটস এ আপনি কাজ করেছেন। কামাল হোসেন সাহেবের ওখানে, কামাল হোসেন সাহেব তো অনেক বড়। আমি ছিলাম কোথায় পাহাড় জঙ্গলে মানুষ, তাই না, এই চকরিয়া ছিলাম, রাঙামাটি কলেজে পড়ছি।
কামরুল হোসেন সাহেবকে আমরা দেখছি শুধুমাত্র ইয়েতে নিউজ পেপারে আর 15 দলীয় জনসভা দূরে থেকে, জনসভার একদম পিছন থেকে সামনে। তো ওই তিতাস গ্যাস বনাম স্পিকার পাবে আরবিট্রেশন করতে গিয়ে স্যার দেখা চমৎকার মানুষ, মানে কেবলমাত্র উকিল হিসেবে না, এমনি ইন্টেলেকচুয়ালি হি ইজ প্রবাবলি দ্য মোস্ট সুপিরিয়র ইন্ডিভিজুয়াল লাইফ। আমাদের দেশের জীবিত যারা আছেন এদের মধ্যে বুদ্ধিবৃত্তিকভাবে আমার ধারণা কামরুল হোসেন সাহেবের চেয়ে বড় ছোট তো না, আমার ওর কাছাকাছি কেউ নাই। স্যার আপনার ফার্ম আপনি 2000 সালে আপনি গড়ে তুলেছিলেন আরো কয়েকজনকে নিয়ে, সেটা হচ্ছে মাহমুদ জব্বার খান ব্যারিস্টার অ্যান্ড অ্যাডভোকেটস। এর প্রতিষ্ঠার পেছনে কারণ কি ছিল? মানে কামরুল হোসেন সাহেব ওখানে কাজ করছি, ভালোই করছি, হ্যাঁ, দেশি বিদেশি ক্লায়েন্টদেরকে করছি একটা। আর আরেকটা জিনিস আছে এখানে আপনাদের জানা থাকবে, সেটা হচ্ছে 96 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আমাদের দেশের মার্কেট লিবারালাইজেশনটা হয়। মানে এটা হবে হবে করছিল অনেক আগে থেকে, যে পাবলিক সেক্টর থেকে ইকোনমির কন্ট্রোলটা প্রাইভেট সেক্টরে তুলে দেওয়া। তখন দেখবেন বিদ্যুৎ তখন বেসরকারি খাতে আসে, ব্যাংক আগেই হয়েছিল কিন্তু তখনও অনেকগুলি হয়, এবং ছোট ছোট বিভিন্ন ইয়েতে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার যত আইনগুলি ছিল এগুলো আস্তে আস্তে সহজ হচ্ছিল। আচ্ছা, তখন আমরা জানতাম যে বাংলাদেশের ইকোনমি একটা বুম হবে, একটা মার্কেট আরো ইয়ে হবে, তাহলে লিগ্যাল মার্কেটের ডিমান্ডও বাড়বে। আর এমনিও আমার পার্টনার যে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ওকে ওর ফরমার সিনিয়র বের করে দিল ওর চেম্বার থেকে, বেচারা খুব ইমোশনাল ডিভাস্টেটেড ছিল। তো মুস্তাফিজ আর আমার ওয়াইফ এরা স্কুল একই স্কুলে পড়তো, এতে তো বললো জীবন ভাই কি করব। তো আমরা সবাই তিনজনে মিলে ও তখন ভালো, ঠিক আছে লেটস গো, আমরা একটা নিজেরা চেম্বার সেট করি। তো ওখানে যে মাহমুদ জব্বার খান, যেটা ওখানে মাহমুদ পার্টটা হচ্ছে আমি, জব্বার পার্টটা হচ্ছে এই জেনিফার জব্বার, আর মুস্তাফিজুর রহমান খানের খান, এটা মিলে এটা ছিল। আমরা আপনার জীবন গল্প শুনছিলাম এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আপনি যুক্ত ছিলেন এবং বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন। তো একটু জানতে চাই যে কর্পোরেট আইন এবং ইন্টারন্যাশনাল আইন এর মধ্যে কি কোনো তফাৎ রয়েছে? এই দুইটার একটা বড় মিল হচ্ছে যে এই দুইটাই আপনি সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে আলাদা একটা ব্রাঞ্চ অফ ল আদৌ আছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আছে। কর্পোরেট আইন আবার কি, ওরকম কিছু নাই। ধরেন আপনার সাথে যদি আমি একটা চুক্তি করি যে এই ফুলটার মতো 10 বাক্স ফুল আমি আপনাকে দিব, তার বিনিময়ে আপনি আমাকে 10,000 টাকা দেবেন, এই চুক্তি যদি আমার সাথে করেন তাহলে ইটস বিটুইন টু ইন্ডিভিজুয়াল। এই চুক্তি যদি আপনি ধরেন একটা বড় কর্পোরেশনের সাথে করেন, তাইলে ওই কর্পোরেশন বলবে যে ইটস এ কর্পোরেট কন্ট্রাক্ট। আইন যেটা সেটা আইন, এটার মধ্যে কর্পোরেট নন কর্পোরেট কিছু নেই। কোম্পানি করে বড় করে একটা ব্যক্তি এবং অনুভূতি বিবর্জিত একটা সংস্থা গড়ে তুলে যখন এই পুঁজির নিয়ন্ত্রণে যে সমাজ থাকে ওই সমাজে মাস্তানি করতে থাকে, ওরা বলে কর্পোরেট প্র্যাকটিস। ওইটাকে সুরক্ষা দেওয়া, ফ্যাসিলিটেট করার জন্য যে সেট অফ লয়ার্স চুট্টুট পরে কাজ করে ওদেরকে বলে কর্পোরেট লয়ার্স। আর ইন্টারন্যাশনাল ল হচ্ছে ইন্টারন্যাশনাল ল আদৌ ল কিনা এটা নিয়েও আপনার জুরিস্টদের মধ্যে ডিবেট আছে। স্যার কর্পোরেট আইন, তারপর শিপিং, ম্যারিটাইম, বিদ্যুৎ, এই খাতগুলোতে আপনি কাজ করেছেন, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালো। আমার অভিজ্ঞতা ভালো কেন, আমি কিছু ওই অসাধারণ ভালো মানুষের সাথে কাজ করতাম। মানে এই সহকর্মী হিসেবে সিনিয়র যারা ছিলেন আমার, এই ধরুন ভুঁইয়া স্যারের কথা বললাম, ডক্টর কামরুল হোসেনের কথা কি বলবো, সকলেই চেনেন থাকে, তাই না? অ্যান্ড আমার খুব বেশি ক্লায়েন্ট নেই, আমি এমনি একটু অলস মানুষ, কাজ কম করি, বুঝছেন। খুব বেশি আমার একটা ক্লায়েন্ট ছিল, আছে এখন, ওটা হচ্ছে ওই সামিট নামে একটা গ্রুপ আছে, বলছিলাম দর্শক। হ্যাঁ, তো এরা মানে
এটা হচ্ছে ওই আমরা যে বলি না কর্পোরেট ক্যারেক্টার, হ্যাঁ, একটা নৈর্ব্যক্তিক চরিত্র সম্পন্ন একটা বাংলাদেশি কোম্পানিগুলির মধ্যে সামিট অনেকটা বলতে পারেন যে ওইরকম একটা কর্পোরেট ক্যারেক্টার লাভ করতে চাচ্ছে, এরকম অল্প কয়েকটা আছে আমাদের দেশে। তো এই যাত্রা ওদের সাথে কাজ করা বা এমনি জেনারেলি এইসব সেক্টরে কাজ করার একটা সুবিধা কি যে বাংলাদেশের একটা উত্তরণ আমি ভিতর থেকে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি যে আমাদের অর্থনীতিতে একটা অদক্ষ পাবলিক সেক্টর নিয়ন্ত্রিত ব্যবসা থেকে আস্তে আস্তে বাংলাদেশের অর্থনীতি কি করে একটা বাজার অর্থনীতির ইয়ে দিকে যাচ্ছে, এটা খুব এফিশিয়েন্টলি আমরা করতে পারিনি। আচ্ছা, করাপশন ছিল, তারপর এই রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধাকে পলিটিক্যাল প্যাট্রোনেজের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। এর মাঝখানেও দেখা গেছে কি যে একটা দুইটা কর্পোরেশন, দেশি কর্পোরেশন বের হয়ে আসছে যারা খানিকটা দেশের প্রতি টান আছে, দেশের জন্য একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছে এবং দেশের দুর্যোগের সময় ইয়ে করে। সেটার সম্ভাবনা কি এখন আছে, কিংবা উত্তরণের উপায়টা কি আসলে? হ্যাঁ, মানে আমরা এমন কোনো গর্তে পড়ি না যে উত্তরণের উপায় খুঁজতে হবে। একটা রাজনৈতিক ইয়ে যাচ্ছে, ট্রানজিশন যাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, অস্থিরতা এবং আগে ছিল এখন থেকে ট্রানজিশন চলছে, এখন তো খানিকটা থাকবে, এটাও স্থিতিশীল হয়ে আসবে। খুবই আশাবাদী, একটু সময় লাগবে। জি স্যার, আন্তর্জাতিক সালিসি আদালতে কাজ করার অভিজ্ঞতা যদি একটু আপনার কাছে জানতে চাই। এটা হচ্ছে কি, ধরুন এখন তো মানে অনেক বয়স হয়ে গেছে, আমি ওই ধরনের আরবিট্রেশনে কাউন্সিল হিসেবে কাজ করেছি একদম আর্লি স্টেজে। আচ্ছা, এখন তো কাউন্সিল হিসেবেও কাজ করে, আরবিট্রেটর হিসেবেও কাজ করি। ওইখানে সুবিধাটা যেটা, সেটা হচ্ছে কি যে একাধিক দেশের লয়াররা থাকলে পরে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকে। আপনি বেশিরভাগ সময় আপনার প্রতিপক্ষ আইনজীবী হিসেবে এবং আরবিট্রেটর হিসেবে যাদেরকে পাবেন, বেশিরভাগ সময় এরা দক্ষ লোক, বেশিরভাগ সময় এদের কারো ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। সুতরাং আপনি কমফোর্টেবলি আপনি আপনার কাজটা করতে পারবেন এবং আপনার যুক্তিটা তুলে দিতে পারবেন, হারলে হারলাম, জিতলে জিতলাম। এটা আর সবচেয়ে বড় সুবিধা যেটা, যে বিষয় নিয়ে বিবাদটা হয় দুই পক্ষের মধ্যে, ওই বিষয় সম্পর্কিত বিশেষজ্ঞরাই ওখানে ওই বিচারক হিসেবে বসেন। আচ্ছা, ধরেন ওই যে আমি স্পিকার কথা বললাম, একটা ক্রস কান্ট্রি পাইপলাইন কনস্ট্রাকশন, 110 কিলোমিটার লম্বা পাইপলাইন হবে। হ্যাঁ, তো ওটার কনস্ট্রাকশনটার এটার কিছু এই টেকনিক্যাল দিক আছে, যেটা আপনি ধরেন যদি এমনি রেগুলার কোর্টে যাই, একজন সাবজাজকে যদি আমার এটা ব্যাখ্যা করতে হয়, এটা একটু কঠিন হয়ে যায়, অসম্ভব না, কঠিন হয়ে যায়। কারণ সাবজাজ বেচারের অভিজ্ঞতা, তো তাকে তো নানা কিছু করতে হয়, তাকে এটা বুঝে অনেক সময় লাগে, আর সাধ্য হয়, অনেক সময় খুব কঠিনও হয়ে, চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু ওই ধরনের একটা এই ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের যারা আরবিট্রেটর হিসেবে বসবেন, ওদের মধ্যে দেখা যায় কি যে ওদের এই অভিজ্ঞতাটা আছে, ওই একটা শব্দ বললেই বাকিটা বুঝে ফেলে। আর যদি নাও থাকে, এরা অভিজ্ঞতা এবং ইন্টেলেকচুয়াল ইয়ের মধ্যে দিয়ে এমন একটা পর্যায়ে চলে আসছে যে ওরা চট করে বুঝে ফেলে, এটা একটা সুবিধা। স্যার, বাংলাদেশের বিনিয়োগ আইন নিয়ে আপনার কাছে, বিনিয়োগ আইন তো আলাদা করে কোনো আইন নেই। আমি আপনাকে এই বিনিয়োগ সম্পর্কে, আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে একটু জানবার রয়েছে, আমি আপনাকে একটু কম জানি, খুব সংক্ষেপে আমি একটা ইয়ে বলি, সেটা হচ্ছে যে বিনিয়োগ, এটা আপনি স্থানীয় বিনিয়োগ বলেন বা আন্তর্জাতিক বৈদেশিক বিনিয়োগ বলেন, বিনিয়োগের জন্য আমরা অনেক সময় উপলব্ধি করি না যে একটা দক্ষ এবং প্রেডিক্টেবল, মানে আপনি আইনগত অবস্থাটা আগে থেকে বলে দিতে পারবেন, ওরকম একটা লিগাল সিস্টেম লাগে। আচ্ছা, যে আমি যদি এই কাজটা করি, তার কনসিকুয়েন্স হচ্ছে এই, আমার লয়ারদেরকে জিজ্ঞেস করলে ওরা এটা বলে দিতে পারবে। আইন যদি আনপ্রেডিক্টেবল হয়,
যে না এটা কি হবে আমি সুনির্দিষ্টভাবে বলতে পারছি না এটা, আর সেই সাথে যদি হয় অদক্ষ বা অসততা মিশ্রিত বিচার ব্যবস্থা, সেই দেশে বড় আকারে কেউ বিনিয়োগ করবে না। ধরুন আপনি একজন জার্মান ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে আমার কাছে আসলেন যে ভাই বাংলাদেশে আমি বিনিয়োগ করতে চাই, তা আমার যদি সরকারের সাথে এরকম একটা বিবাদ হয় তাইলে কি আমি চট করে কোনো প্রতিকার পাবো এই দেশের কোর্ট থেকে? আচ্ছা, আমি যদি বলি না ভাই আমাদের কোর্টে এরকম পাওয়াটা খুব কঠিন, তখন আপনি কি করবেন? আপনি তখন একটা দ্বিতীয়বার চিন্তা করবেন যে না ঠিক আছে এখানে করলে একটা মামলা মোকদ্দমা ফেসে যেতে। তো এই বিনিয়োগের ব্যাপার যেটা, যে বিনিয়োগ সংক্রান্ত ডিসিপ্লিন বা ওই আইন কানুন নিয়ন্ত্রণ, এগুলি বিনিয়োগ পুঁজি তার নিজের স্বার্থেই তৈরি করে না, নিজের স্বার্থেই এই রেগুলেটরি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে। স্যার রাঙামাটি প্রসঙ্গে আপনি বলবেন বলেছিলেন। আমি রাঙামাটি কলেজে ইন্টারমিডিয়েট পড়ছি, হ্যাঁ জি, ওটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আচ্ছা, শ্রেষ্ঠ সময় কারণটা হচ্ছে কি যে এমনিই তো ওই ইন্টারমিডিয়েটের 2-2.5 বছর ওইটা হচ্ছে আপনার এই ইন্টেলেকচুয়াল একটা মানুষের ফরমেশনের সবচেয়ে ক্রুশিয়াল টাইম। ওই সময় মানুষ পরে বেশি বোঝাপড়াটা তৈরি হয় আর হয়। তো ওই সময়টা আমার এমন একটা রাঙামাটি, তো আপনি গেলে দেখবেন রাঙামাটি এমনি খুব সুন্দর জায়গা। আর তখন তো শহরে এত স্যাটেলাইট ছিল না, স্যাটেলাইটদের যাওয়া তো শুরু হয়েছে জিয়া রহমানের সময়, তখন এত স্যাটেলাইট ছিল না, শহরে স্যাটেলাইট খুবই কম ছিল। ফলে আদিবাসী অধ্যুষিত এলাকা, আর কলেজটা খুব সুন্দর ফ্রেন্ডলি ছিল। ফলে ওইখানে যেসব জাতিগোষ্ঠী বাস করে ওদের মধ্যে যারা যারা কলেজে পড়তে আসতো বা যারা পড়তে আসতে পারতো না, ওই সবার জীবনটা দেখার সুযোগ হয় তখন আমার বন্ধুদের মধ্যে। স্যার আপনার বইটা প্রসঙ্গে দর্শকদের শুরুতে জানাচ্ছিলাম যে একজন পুরুষ হয়ে আপনি একটি বই লিখেছেন যার নাম নারীবাদ প্রসঙ্গে। এই বইটি আসলে কি নিয়ে, মানে নারীবাদ নিয়ে? এটা হচ্ছে আমি বলি আপনাকে, ওই যে আপনারাও দেখছেন, আপনি তো দেখছেন যে এই নারীর প্রতি যে বৈষম্যটা, এটা আমাদের দেশে খুবই তীব্র, নানা কারণে তীব্র। লেটস নট গেট ইনটু দ্যাট। তো এই জন্য নারী পুরুষের সমতার প্রশ্নটা, নারী ফেমিনিস্ট থটটা এগুলো তো সবসময় ছিল। তো এই বইটা হচ্ছে কি, এটা খুব সিরিয়াস কেন কোনো বই না, এটা হচ্ছে খুবই এলিমেন্টারি ধরনের। আমার টার্গেটটাই ছিল যে এই ইন্টারমিডিয়েট পরে যেসব ছেলেমেয়েরা বা ওই কাছাকাছি, হ্যাঁ একটু আগে বা পরে, ওদের জন্যে বোধগম্য এবং সহজপাঠ্য একটা, প্রথমে ভাবছিলাম এটার নাম দিব, বইটার নাম দেবো নারীবাদের প্রথম পাঠ। পরে দেখলাম যে না, একদম প্রথম পাঠ তো হচ্ছে না, তো এই জন্য নারীবাদ প্রসঙ্গে করেছে। এই জন্য কেন ফেমিনিজম, ফেমিনিস্ট আন্দোলনটা কোথা থেকে কোথায় আসলো, বর্তমানে কি অবস্থা, কেন দরকার, এটা একটা প্রাথমিক ধারণা সকলেরই থাকা দরকার, সেই থেকে লেখা। কিন্তু খুব বেশি চলে না এই বইটা। মানে আসলে এই ধরনের বই চলা কি না চলা সেটা বড় বিষয় না, এই যে আপনি রেখে গেছেন সেটি হয়তো কখনো না কখনো আমাদের কাজে লাগবে। স্যার আপনার কাছ থেকে অনেক অজানা তথ্য জানলাম, অনেক কিছু শিখলাম আজকে। আমাদের আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। কারণ মানে ওরকম সিরিয়াস তর্ক বিতর্ক করতে হচ্ছে না, এটা একটা আনন্দদায়ক অভিজ্ঞতা।